শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় অবশেষে অবসান ঘটল 12 দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের। কার্যকর হল যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার একদম আগ মুহূর্তে সংঘাত থামাতে সম্মত হয়েছে তেহরান, তেল আবিব। কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘণ্টা পরই এমন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। দাবি, একই সাথে যুদ্ধ বন্ধে আর্জি জানিয়েছিল দুপক্ষই। অবশ্য রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের কাকতি মিনতিতেই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার। লাগাতার 12 দিন হামলা পাল্টা হামলা, পরস্পরের ঘাঁটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের। এর মধ্যেই তেল আবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা। জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে বসল ইরান। একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা, সর্বাত্মক যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য, তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল। একদিন আগেও যার মুখে ছিল তেহরানের প্রতি কড়া হুঁশিয়ারি, পরদিনই ভোল পাল্টে গেল তার। নিজেরই উস্কে দেয়া সংঘাতের ইতি টানতে ব্যাপক তোড়জোড়ে নজির রাখলেন। হঠাৎ কেনই বা যুদ্ধের দামামা ছেড়ে শান্তির পায়রা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট, এখনও সে উত্তর জানা যায়নি। তবে ট্রাম্পের দাবি, ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার আবেদন জানিয়েছিল তার কাছে। অবশ্য ভিন্ন কথা বলছে রয়টার্স। বার্তা সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের আহ্বানেই মধ্যস্থতা করেছে কাতার। শুরুতে সম্মতি জানায় ইসরায়েল। দুপক্ষের প্রতিনিধির সঙ্গেই কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। চলতি মাসের 13 তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় দুপক্ষের সংঘাত। অনিক রহমান, যমুনা নিউজ। এর আগে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আনে ইরান ও ইসরায়েল। দুদেশই একে অপরকে দায়ী করে। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে ইরানে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করে তেহরান। অন্যদিকে তেল আবিবের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকরের পরপরই আরও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির হুঁশিয়ারি জানিয়ে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইরানকে জোরদার আঘাত করা হবে। ইরানকে এই মিসাইল হামলা যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। যদিও ইসরায়েলের এই হামলার দায় অস্বীকার করেছে তেহরান। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী। তার নাম সেদিঘি সাবের। ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে এই বিষয়টি। রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর এক হামলায় মৃত্যু হয় তার। পরমাণু সম্পর্কিত বেশ কিছু গবেষণাপত্র রয়েছে সেদিঘি সাবেরের। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ইরানের 20 জনেরও বেশি পরমাণু বিজ্ঞানীর, যাদের ইরানের পারমাণবিক কর্মসূচি সরাসরি উত্তরসূরি ভাবা হতো। ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে নিজেদের সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার সাথে বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় বিবৃতিতে জানান, বিশ্ববাসীর জন্য ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক 2 ক্ষেত্রের হুমকি সফলভাবে নিশ্চিহ্ন করেছে ইসরায়েল। এই বৈঠকে আর উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। এর পাশাপাশি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো রকম চেষ্টা করলে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। 33 বছর ধরে একই গান গাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে ইরান। ওই কয়েক সপ্তাহ বোধহয় কাটেনি 30 বছরেও। তাই তো এতদিন পরেও একই কথা শোনা গেছে নেতানিয়াহুর কণ্ঠে। এবার মিত্র যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর সুর কি বদলাবেন নেতানিয়াহু? 1992 সালে ইসরায়েলের এমপি হিসেবে নেসেটে ভাষণ দেওয়ার সময় প্রথম ইরানের পরমাণু কর্মসূচির টাইম ফ্রেম উল্লেখ করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছিলেন 3 থেকে 5 বছরের মধ্যে পরমাণু অস্ত্রধারী দেশ হবে ইরান। এরপর থেকে চলছেই। 1995 সালে তার লেখা বই ফাইটিং টেরোরিজমেও বলেন একই কথা। 1996 সাল মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে উদ্বেগ জানিয়ে ইরান ইরাককে একঘরে করার সুপারিশ করেন। ইউরোপ এশিয়াকে যৌথ পদক্ষেপের আহ্বানও জানান।
1999 সালে রাশিয়া সফরেও ইরান বিরোধী প্রচারণা চালান নেতানিয়াহু। 2002 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল কমিটির সামনে ইরানের পাশাপাশি ইরাকের পরমাণু কর্মসূচি নিয়েও তোলেন একই অভিযোগ। সেবার ওয়াশিংটনকে বাগদাদে অভিযান পরিচালনায় উস্কানি দেন নেতানিয়াহু। 2009 সালে উইকিলিক্সের ফাঁস করা এক ভিডিওতে দেখা যায় মার্কিন কংগ্রেস সদস্যদের সামনে ইরানের বিষোদ্গার করছেন নেতানিয়াহু। বলছেন পরমাণু অস্ত্র তৈরি থেকে সামান্য দূরে তেহরান। 3 বছর পর 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়ান বোমা আঁকা একটি ছবি সহ। দাবি করেন পরের বসন্তে ইউরেনিয়াম সমৃদ্ধের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তেহরান। 2014 থেকে 2025 বহুবার বলে গেছেন পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে ইরান। যদিও আণবিক শক্তি সংস্থা IAEA এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সও বলেছে ইরানের পরমাণু অস্ত্রধারী হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। নেতানিয়াহুর প্রথম সতর্কবার্তার পেরিয়ে গেছে 33 বছর। তবে তার দাবি করা সেই সামান্য দূরত্ব আর পার করতে দেখা যায়নি ইরানকে। এরপরও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে অভিযোগ তুলে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করে তেল আবিব। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রও হামলা চালিয়ে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি করে। তাহলে এবার কি থামবে নেতানিয়াহুর 3 দশকের পুরনো সেই গান? ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের হামলার জেরে কয়েক ঘন্টা বন্ধ রাখার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে কাতার, বাহরাইন, কুয়েতের আকাশ সীমা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে ফ্লাইট রাডারের তথ্য মতে এখনও মধ্যপ্রাচ্য এড়িয়ে চলাচল করছে বেসামরিক ও যাত্রীবাহী আকাশযানগুলো। সোমবার হামলার কয়েক ঘন্টা আগেই আকাশ সীমা বন্ধ করে কাতার। দেশটিতে হামলার পরপরই আকাশ সীমা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। অঞ্চলটিতে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করে ওমান এয়ার, কাতার এয়ারলাইন্স ও এমিরেটসের মতো বিমান সংস্থাগুলো। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। পাশাপাশি মব জাস্টিসের নামে সামাজিক সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। দাবি জানান সামাজিক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, অনির্বাচিত সরকার থাকায় নানামুখী অরাজকতা তৈরি হচ্ছে। মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুষ্পস্তবক অর্পণ করেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। সাবেক সিইসি কেএম নুরুল হুদার উপর মব জাস্টিসের ঘটনা নিন্দনীয় বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তবে 14, 18 ও 24-এর বিতর্কিত নির্বাচনের দায় সাবেক 3 সিইসি এড়াতে পারেন না বলেও মনে করেন তিনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিরা কিভাবে হেনস্থার শিকার হয় তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সামাজিক সন্ত্রাস বন্ধে দ্রুত নির্বাচনের দাবি করেন রিজভী আহমেদ। অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। উত্তরায় এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু মব জাস্টিসের ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে, ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। পরে সাধারণ মানুষের মাঝে বিএনপির 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কোনো ধরনের মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেবে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মামলা করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। সদর দপ্তরে সাংবাদিকদের তিনি আরও বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার। গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক মব তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হেনস্থা করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা করে এখন পর্যন্ত মব সৃষ্টিকারী 20 জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে রাজধানীর তুরাগ এলাকা থেকে হানিফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্য সচিব বলে জানা গেছে। এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নুরুল হুদাকে অপদস্থ করার সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলা ছিল কিনা ডিএমপি কমিশনারের কাছে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের পক্ষ থেকে। আমার অফিসাররাও 1-2টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। তবে 3 মাস 4 মাস 2 মাস আগে মব জাস্টিস যে পরিমাণ ছিল এখন আর অতটা নাই, একটা মেসেজ আমরা দিতে সক্ষম হয়েছি। মব সন্ত্রাস কিংবা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। একই সাথে দাবি আদায়ে সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি। আপনারা কেউ কোনো দাবি দেওয়ার জন্য আদায়ের জন্য রাস্তায় আসবেন না, প্লিজ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি কার্যকরের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেয়েছে অন্তত 5%। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের মূল্য ব্যারেল প্রতি কমে দাঁড়িয়েছে $68। ইরান ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার শঙ্কায় নজিরবিহীন পর্যায়ে পৌঁছায় তেলের দাম, যা যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে নামতে শুরু করেছে স্থিতিশীল পর্যায়ে। চলমান অস্থিতিশীলতা পুরোপুরি থামলে স্বাভাবিক হবে জ্বালানি তেলের দাম বলে আশা করছে বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যাই হোক না কেন দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে আশ্বস্ত করেছেন জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান। ভর্তুকি নয়, পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মুনাফা কমিয়ে সংকট সামাল দেওয়ার কথা সরকার ভাবছে বলেও জানান তিনি। দেশে তেলের 1.5 মাসের মজুদ আছে জানিয়ে জ্বালানি বিভাগ বলছে পরবর্তী 6 মাসের জ্বালানি নিশ্চিত করা আছে। প্রয়োজনে মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে জ্বালানি তেল ও এলএনজি আনার প্রস্তুতিও আছে বলে দাবি মন্ত্রণালয়ের। ইরান ইসরায়েল যুদ্ধ, হামলা পাল্টা হামলা, তারপর যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু স্থাপনায় হামলা, জবাবে মার্কিন ঘাঁটিতে তেহরানের আঘাত, ছিল বহুল আলোচিত হরমুজ প্রণালী বন্ধের হুমকি। গত প্রায় 2 সপ্তাহের প্রবল উত্তেজনার মধ্যেও মঙ্গলবার যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু প্রশ্ন থাকলেও খানিকটা কমেছে উত্তেজনা। ইস্টার্ন রিফাইনারি, এখানেই আমদানি করা জ্বালানি তেল শোধন করা হয়। কাগজে কলমে 1.5 মাসের মজুত করার সক্ষমতা বাংলাদেশের। ফলে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বড় ধরনের বিপদে পড়ার যে শঙ্কা ছিল তা কি কেটে গেল? আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করতেছি, আর এইটা হচ্ছে যে এটা নির্ভর করবে এটা যুদ্ধটা কতদিন চলে। তো আমরা এই শর্ট টাইমে আমাদের ব্যবস্থা আছে। প্রতি মাসের শুরুতে কেনা দামের সাথে মিল রেখে তেলের নতুন মূল্য ঘোষণা করে সরকার। নীতি, নতুন করে কোনো ভর্তুকি দেওয়া হবে না জ্বালানি পণ্যে। তাহলে কি জুলাইয়ের শুরুতে বাড়ছে জ্বালানি তেলের দাম? এখন আমরা তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করতেছি। বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। কোনো কারণে হরমুজ প্রণালী বন্ধ বা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে বিকল্প কি, প্রশ্ন উপদেষ্টার কাছে। এলএনজি সাপ্লায়াররা, যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে, সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে, মালয়েশিয়া থেকে সাপ্লাই করে, জ্বালানি তেলও ইয়েতে। তো যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ
আসছে অলরেডি এর ধরনের। তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে হবে না। এর আগে লাফার্জ হোলসিম বাংলাদেশের সাথে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সিস্টেমের গ্যাস বিক্রয় চুক্তি অনুষ্ঠানে কথা বলছিলেন ফাউজুল কবির খান। This is not resolved because we cannot what you call subsidize any operation. এ সময় নবায়নযোগ্য জ্বালানিতে ইউরোপের দেশগুলোর আরও বিনিয়োগের কথা বলেন ইইউ মিশন প্রধান। লাফার্জের সাথে করা এই চুক্তিতে এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত দামে গ্যাস বিক্রি করছে সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু আগের চেয়ে কমেছে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় সাবেক সিইসি নুরুল হুদার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঘটনায় জড়িতদের একজন গ্রেপ্তার হয়েছে, বাকিদের গ্রেপ্তার করা হবে এবং পুলিশের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। নির্বাচনে আইন শৃঙ্খলার বিষয়ে উপদেষ্টা জানান, শুধু পুলিশ নয়, সব আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভালো নির্বাচন আয়োজন করা হবে। ভালো নির্বাচন উপহার দিতে নিশ্চয়তা দিয়েছে সব বাহিনীর প্রধানরা। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক, আগের থেকে অনেক কমছে। সিটা যেটা এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চাই বিএনপি। পাশাপাশি মব জাস্টিসের নামে সামাজিক সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। দাবি জানান সামাজিক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে 2 জুলাই। এছাড়া শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি 2 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলার পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের পাশবিক হত্যাযজ্ঞের সব নৃশংসতা যেন ছাড়িয়ে যায় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনা, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা 6 জনকে ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। মামলার পর তদন্তে জানা যায় তখনও জীবিত ছিলেন গুলিবিদ্ধ একজন। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার এই মামলায় মঙ্গলবার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত 19 জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। একই দিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবিক অ্যাডমেন বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। Criteria as there are for prosecutors to appear here, for defense counsel to appear here. So ডিফেন্স কাউন্সিলে কাদের নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের এখতিয়ার। যারা আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ পাবেন তারা যেন যোগ্য হন এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটি ট্রাইব্যুনালকে নিশ্চিত করতে হবে। Tribunal will have to meet certain criteria, will have to have sufficient experience. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ববোধের চর্চা আর একতার খুব প্রয়োজন, আর এই জন্য খেলাধুলার গুরুত্ব অনেক। অলিম্পিক ডে রানে অংশ নিয়ে সব কথা বললেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, শরীর চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। 23 জুন ছিল অলিম্পিক দিবস। দিবসটি উদযাপনে বিশ্বব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে আগের দিনই। বাংলাদেশে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য র্যালি করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। অলিম্পিক ডে রান শিরোনামের এই ইভেন্টের স্লোগান ছিল লেটস মুভ। বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয় র্যালি। প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছিলেন জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সব মিলিয়ে সে সংখ্যা 1002। বর্ণাঢ্য র্যালি আরও বর্ণিল হয় শিশুদের অংশগ্রহণে। শিশু একাডেমির মূল ফটক দিয়ে বেরিয়ে সচিবালয়ের সামনের সড়ক ধরে র্যালি গিয়ে শেষ হয় ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সবার স্বাস্থ্য ভালো থাকলে ভালো থাকবে দেশ, আর তার জন্য প্রয়োজন শরীর চর্চা। আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি। রাজধানীতে দিন দিন সীমিত হয়ে যাচ্ছে খেলাধুলার জায়গা, মনে করিয়ে দেন সেনাপ্রধান। তুলে ধরেন এমন আয়োজনের প্রয়োজনীয়তা। সারা বছর ব্যাপী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব, বিভিন্ন অনুষ্ঠান আমরা করব, যার মাধ্যমে উদ্দেশ্য হবে এদেশের আপামর জনসাধারণকে এই ক্রীড়াতে উৎসাহিত করে তোলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে উৎসাহিত করে তোলা। আয়োজনের শেষ অংশে সার্টিফিকেট আর সম্মাননা পান বিভিন্ন সময়ে অলিম্পিক গেমসে অংশ নেয়া ক্রীড়াবিদরা। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আর একবার আমন্ত্রণ, দেখছেন সব খবর। দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে গুমের মতো মানবতা বিরোধী অপরাধের মাত্রা কমে আসবে বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর গুলশানে এক কর্মশালায় এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী করতে কাজ করছে সরকার। এই আইন সংস্কারের খসড়াও তৈরি হয়েছে, দ্রুত প্রণয়ন করা হবে বলেও জানান আসিফ নজরুল। গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল গুম, হত্যা, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণজাগরণ। We will work to translate them into legislation, policy and sustained dialogue. We renew our pledge to strengthen democratic institutions, promote legal empowerment of youth, ensure access to justice for all, and embed Commonwealth values across all levels of reform. কক্সবাজারের উখিয়ায় ডাকাত দলের গুলিতে এক পান চাষি নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন একজন। সোমবার রাতে জালিয়া পালং ইউনিয়নের নুরার ডেইল পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আমিন বাবলু। স্বজনরা জানান, বাড়িতে সবাই মিলে পান বাজারজাতের জন্য প্রস্তুত করছিলেন। এ সময় 7-8 জনের একটি ডাকাত দল ঘরে ঢুকে ছিনিয়ে নেয় মেয়েদের সব স্বর্ণ। পরে নুরুল আমিনের ভাই হাসানের বাড়িতে নিয়ে সবাইকে আটকে রাখে। কিছুক্ষণ পর নুরুল আমিন বাড়িতে এসে ডাকাডাকি করলে তাকে গুলি করে ডাকাতরা। এ সময় বাধা দিতে গেলে হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডাকাত দল। পরে দুই ভাইকে হাসপাতালে নেয়ার পথে নুরুল আমিন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে কক্সবাজারে ডাকাত দল শাহীন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আশিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতরাতে শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী জানায়, চাকরিচ্যুত হলেও আশিক নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াত। সীমান্ত এলাকায় চোরাচালানে গঠিত শাহীনের বাহিনীকে পরিচালনা করত সে। শাহীন ধরা পড়লেও আশিক ও পুতুর নেতৃত্বে সীমান্ত এলাকায় চোরাচালান অব্যাহত ছিল। আশিককে গ্রেপ্তারের সময় দেশি বিদেশি অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর 3 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। ভোরে কুতুবছড়ির মইনপাড়া স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি SMG, 12টি গুলি, দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আইএসপিআর জানায় সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির ফুরমন সেনা ক্যাম্প থেকে একটি দল টহলে বের হয়। পরে একটি অজ্ঞাত মোবাইল ফোন থেকে ইউপিডিএফ এর কমান্ডার পরিচয় দিয়ে পেট্রোল কমান্ডারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। পরে সেনা ক্যাম্প থেকে আরও কয়েকটি পেট্রোল টিম বের হয়ে কুতুবছড়ি ব্লকেট করে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। পরে সেনাবাহিনী ও ইউপিডিএফ সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় আহত হন এক সেনা সদস্য। পরে চট্টগ্রাম CMH হাসপাতালে তাকে ভর্তি করা হয়। নারী নির্যাতনের মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেল। মঙ্গলবার তার জামিনের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। শুনানি শেষে দুপক্ষের আইনজীবী বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছিল। জামিনের পর মামলার বাদী তার স্ত্রীও সন্তুষ্টি জানায়। এর আগে 20 মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। গাইবান্ধায় সাইবার অপরাধে জড়িত হ্যাকার চক্রের হোতা সহ 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও 12 লাখ টাকা সহ প্রযুক্তি সরঞ্জাম। মঙ্গলবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুরে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় উদ্ধার করা হয় 2254টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড, ইয়াবা ট্যাবলেট, ওয়াকি টকি, বিপুল পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জাম ও নগদ 12 লাখ টাকা। আটককৃতরা হলেন স্থানীয় মোহাম্মদ মাসুম মিয়া ও মোহাম্মদ সিরাজুল ইসলাম। স্থানীয়রা জানায়, অনেকদিন ধরে আশপাশের এলাকায় প্রতারণা করে টাকা ও বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ কৌশলে আত্মসাৎ করত তারা। গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত মাসে একই ধরনের অভিযানে হ্যাকার চক্রের 2 সদস্যকে আটক করা হয়। 100তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়ের সাক্ষী পিসারা ওভাল, যার অনার্স বোর্ডে আছে 2 বাংলাদেশি তারকা মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের নাম। এটি এশিয়ার একমাত্র মাঠ যেখানে খেলেছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। কিন্তু তবুও কেন এই মাঠ লঙ্কানদের কাছে এখন অপয়া? কলম্বো থেকে বিস্তারিত জানবো হাসান আল মারুফের রিপোর্টে। উইকেটের কর্দমাক্ত মাটি, জরাজীর্ণ স্কোরবোর্ড, রং হারানো ঘাস, গল্প বলে শ্রীলঙ্কার অন্যতম ঐতিহাসিক মাঠ পিসারা ওভালের। 1982 সালে ইংল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুতেই প্রথমবার টেস্ট খেলেছিল লঙ্কানরা। 3 বছর বাদে 1985 সালে লাল বলের ইতিহাসে এই মাঠেই তাদের প্রথম জয় এসেছিল ভারতের বিপক্ষে। বাংলাদেশের জন্য স্মৃতি বিজড়িত এক ভেন্যু এই পিসারা ওভালের উইকেট, যে মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়ের সুখস্মৃতি আছে। 2017 সালে সাকিব আল হাসানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট জিতেছিল এই মাটিতেই। এমনকি এটি এশিয়ার একমাত্র মাঠ যেখানে খেলে গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। 1948 সালে এই মাঠে এক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। সেটি এশিয়ার মাটিতে খেলা তার একমাত্র ম্যাচ। যদিও 20 রানেই শেষ হয় ব্র্যাডম্যানের সেই ইনিংস। ভেন্যুর ভেতরেই বারে এখনো দেয়ালে ঝুলছে ব্র্যাডম্যানের মাঠে নামার সেই মুহূর্ত। স্টেডিয়ামের মূল ভবনে নজর কাড়বে দেয়ালে বাঁধানো অনার্স বোর্ড, যেখানে অনেক ক্রিকেটারের ভিড়ে লুকিয়ে আছে 2 বাংলাদেশি তারকা মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের নাম। 2007 সালে প্রথম বাংলাদেশি হিসেবে এই মাঠে সেঞ্চুরি পান মোহাম্মদ আশরাফুল। খেলেন 129 রানের অপরাজিত এক ইনিংস। 22 টেস্ট, 12 ওয়ানডে আর 2 টি20 অনুষ্ঠিত এই ভেন্যু বাংলাদেশের জন্য সৌভাগ্যের হলেও লঙ্কানদের জন্য এটি এখন আনলাকি। কিন্তু কেন? 2017 সালে 100তম টেস্টে বাংলাদেশ জয় পেয়েছিল এই মাঠে। এরপর হয়েছে মাত্র একটি ম্যাচ। 2019 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচেও হেরেছিল শ্রীলঙ্কা। ধরা হয় বাংলাদেশের বিপক্ষে সেই হারের পর থেকেই এই ভেন্যুটিকে লঙ্কানদের জন্য অপয়া হিসেবে, যার কারণে এরপর থেকে এই ঐতিহ্যবাহী মাঠে গড়ায়নি ছেলেদের কোনো আন্তর্জাতিক ম্যাচ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, পিসারা ওভাল, কলম্বো, শ্রীলঙ্কা।
ঠাকুরগাঁয়ে নৈশকোচের চাপায় ইঞ্জিন চালিত ৩ চাকার বাহনে থাকা বাবা মেয়ের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার খলিশাকুড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ভুল্লি নিজ বাড়ি থেকে আশরাফুল নিজেই 3 হুইলার চালিয়ে মেয়ে ববিয়াতুল আক্তারকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ভিআইপি নামক একটি নৈশকোচ 3 হুইলারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নৈশকোচটি জব্দ করা হয়েছে, তবে পালিয়ে গেছে চালক ও হেল্পার। টিটেনাস রোগী শনাক্ত হওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রংপুর মেডিকেলের আইসিইউ থেকে সকল রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। দুপুরে হাসপাতালের 2য় তলার আইসিইউ থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। টিটেনাস শনাক্ত হওয়ায় গতরাতে আইসিইউ বন্ধ করে কর্তৃপক্ষ। সেখানে 3 জন রোগী লাইফ সাপোর্টে ছিলেন। প্রয়োজনীয় সরঞ্জামাদি স্থাপন শেষে তাদেরকে নিচ তলায় জরুরি বিভাগের পাশে অস্থায়ী আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল আইসিইউতে এক রোগী টিটেনাস শনাক্ত হওয়ায় আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। জীবাণুমুক্ত করার পর আইসিইউর কার্যক্রম আবারও শুরু করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের সৃজনশীলতা উদ্ভাবনী কাজকে স্বীকৃতি জানাতে স্পাহানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2024। মঙ্গলবার রাজধানীর দ্য ডেইলি স্টার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান জানান, ওটিটি প্ল্যাটফর্মগুলো বিনোদনের ধরন পাল্টে দিচ্ছে। এই পরিবর্তনের পেছনে যারা চালিকা শক্তি, তাদের শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। জানান, 2024 সালের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে 29টি স্বতন্ত্র বিভাগে। তুলে আনা হবে বাংলাদেশের ডিজিটাল বিনোদন জগতের বৈচিত্র্য ও বিবর্তন। চলচ্চিত্র, নাটক ও সিরিজের ক্যাটাগরিতে 9টি বিভাগ, মিউজিকে 4টি বিভাগ, সমালোচকদের বিচারে 12টি বিভাগ, কন্টেন্ট নির্মাতাদের সম্মাননায় 3টি বিভাগ এবং সম্পূর্ণ দর্শক ভোটে নির্বাচিত একটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড থাকবে। এবার আয়োজনের এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকটক। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগল পে। অনলাইনে মানি প্ল্যাটফর্মে গুগল মাস্টার কার্ড, ভিসা কার্ডের সহযোগিতায় সিটি ব্যাংকে ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। সকালে রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, গুগল পে ক্যাশলেস সোসাইটি গঠন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনলাইন বা স্টোর পেমেন্ট কিংবা টাকা পাঠানোর জন্য নিরাপদ প্ল্যাটফর্ম, ডিজিটাল লেনদেনে বিশ্বব্যাপী জনপ্রিয় গুগল ওয়ালেট। বাংলাদেশে অবশেষে শুরু হলো এর আনুষ্ঠানিক যাত্রা। গুগল মাস্টার কার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় এই সেবা চালু করেছে বেসরকারি সিটি ব্যাংক। ব্যাংকটির গ্রাহকরা মাস্টার কার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। দেশে বিদেশে এনএফসি লেনদেন করতে সক্ষম এমন পস টার্মিনালে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে লেনদেন করা যাবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গুগল পেকে আমরা ওয়েলকাম করছি বাংলাদেশে। এ গ্রেট জব for our financial literacy, financial inclusion and the future of our bank clients. দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণ ক্ষেত্র। বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইনফ্লো অফ রিসোর্সেস অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম দ্যাট। গভর্নর বলেন, আইএমএফ বললেও ডলারের বিনিময় হার খোলা বাজারে ছাড়া হয়নি। আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেই বাজার ভিত্তিক করা হয়েছে বিনিময় মূল্য। কারণ ছাড়া টাকার মান অবমূল্যায়িত হবে না বলেও জানান তিনি। দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না, আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, সুযোগ দেবে। কাজে আমাদেরকে সুশৃঙ্খলভাবে আমাদের অর্থনীতিকে আমাদেরভাবে
সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে দিতে হবে। গভর্নর বলেন, এরই মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে খেলাপি ঋণ। মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার কথাও বলেন তিনি। আমি চাচ্ছি এটাকে 5% নিচে কমিয়ে আনতে। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।